হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমরা চলেছি মেঘালয়ের সবথেকে সুন্দর জায়গা চেরাপুঞ্জি। এটা আমাদের মেঘালয়ের 5 দিনের ট্যুরের তৃতীয় দিন। আগের 2 দিনের ভিডিও দেখে নেওয়ার অনুরোধ রইল, যেখানে শিলং পৌঁছানো আর জয়ন্তিয়া পাহাড়ের ডিটেল পেয়ে যাবেন। বাঁদিকে দেখা যাচ্ছে এই চা বাগানটা শিলংয়ের একমাত্র চা বাগান। এর নাম মেঘ আপার শিলং টি গার্ডেন। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওয়েদার খুব ভালো। আর মেঘালয়ের সুন্দর নেচারের মধ্যে দিয়ে 30 কিলোমিটার অতিক্রম করে প্রথম টি ব্রেক নিলাম মাউডক ভ্যালি ভিউ পয়েন্টে। শিলং থেকে 31 কিলোমিটার চলে আমরা এখানে দাঁড়ালাম মাউডক দ্বীপ ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে ভ্যালির একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে রাস্তাটা চলে যাচ্ছে চেরাপুঞ্জির দিকে, আর এইখানে এই ভ্যালির একটা ভিউ পাওয়া যায়। খুব সুন্দর একটা পয়েন্ট এটা, এখানে অবশ্যই দাঁড়াবেন যাওয়ার সময়। এখানে আরও কিছু পয়েন্ট যেখানে এখানে লেখা রয়েছে। 33 কিলোমিটার এই জায়গাটা, এই পার্কটাতে আমরা যাওয়ার চেষ্টা করব। আর এই দেখুন, এটা হচ্ছে এই সোরা মানে চেরাপুঞ্জির একটা গাইড ম্যাপ, যে আপনি এখানে কি কি পয়েন্ট দেখতে পাবেন। যেমনি এই ওয়াকাবা ফলস আছে, ধ্যাতলেন ফলস আছে, নৌকালিকায় ফলস আছে, মসমাই কেভ আছে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট চেরাপুঞ্জি বা সোরাটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার লোকাল নাম, অ্যাকচুয়াল নাম এই জায়গাটার। চেরাপুঞ্জিটা যতদূর আমি জানি এটা ব্রিটিশদের দেওয়া নাম। এখানে বেশ কিছু দোকান আছে, অনেক সকালবেলা এখনও কিছু খোলেনি যতদূর সম্ভব। এখানে কিছুক্ষণ পরেই অনেক গাড়ির ভিড় হয়ে যাবে, প্রচুর লোক এখানে আসবে। এখানে সামনে একটা ভিউ পয়েন্ট আছে, দামেন সিং সিয়াম ভিউ পয়েন্ট। এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে চলে আসা যায়। আমি আর নিচে নামবো না, কারণ নদীতে বেশি জল নেই। এখানে নিচে যদি বৃষ্টি হয় তবেই বেশ জল থাকবে, যে লাভ আছে। কিন্তু এখন দেখলাম উপর থেকে খুবই সরু। আমরা এখন প্রথম যেটা যাচ্ছি সেটা গার্ডেন অফ কেভস। এই যাওয়ার রাস্তা একটা জায়গায় এসে দাঁড়ালাম, এখান থেকে ক্যানিয়নের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমরা চলে এসেছি গার্ডেন অফ কেভস, এই সামনেই পার্কিং। আমরা প্রথম পয়েন্ট যেটা এলাম এটা হচ্ছে গার্ডেন অফ কেভস। এই জায়গাটা দারুণ ইন্টারেস্টিং। টোটাল 11টা পয়েন্ট আছে এর ভেতরে। টিকিট পার হেড 100 টাকা, পার্কিং 50 টাকা। ঢুকে প্রথম শুরু করতে হবে বাঁ দিক দিয়ে। এখানে অ্যারো করে মার্কিং করা আছে কোন পয়েন্টের পর কোন পয়েন্ট। মার্কিংগুলোয় যে নামগুলো আছে সেগুলো বেশিরভাগই খাসি ভাষায়। এখানে গাইডও আছে যারা আপনাকে কিছু ইনফরমেশান দেবে এই জায়গাগুলোর ব্যাপারে। আমাকে যেটা বলল, এই প্রথম গুহাগুলোতে কয়েক হাজার বছর আগে বিভিন্ন ট্রাইবস থাকতো, আর এই গুহাগুলো তাদের দলপতি বা রাজা রানীদের। যাওয়ার জায়গাটা দেখুন, একদম গুহার মধ্যে থেকে যাচ্ছি আমরা। গুহা আছে, গুহার মধ্যে দিয়েই ঢুকে যাচ্ছি। নিচে জল, উপর থেকে টিপটিপ করে জল পড়ছে। আর কিছুটা ঢুকেই এসে এখানে একটা দারুণ, আর কিছুটা ঢুকে আসলাম একটা দারুণ পয়েন্ট। একটা পাহাড়ের ফাটল থেকে ঝর্ণার জল পড়ছে, বেশ দারুণ লাগছে। এটা প্রথমবার দেখলাম এরকম। এই দেখুন, এই নিচের এই জায়গাটা দিয়ে আসলাম এই কেভের এখান থেকে এসে। এখানে এই ফলসটা রয়েছে। আবার এখন এগিয়ে যাবো এইদিকে, আবার এগিয়ে যাচ্ছে এই দিকটাতে। এই যে এই দিকটা দিয়ে ঢুকেছিলাম। এই কেভগুলোতে আগে মানুষ থাকতো, কয়েক হাজার বছর আগে যখন এখানে রাজা রানী ছিল, মানুষ গুহাতে থাকতো, তখন এই কেভগুলোর মধ্যে মানুষ থাকতো। এখানে একজন ছিল, সে আমাকে বলল। তো এরকম হাজার হাজার বছর ধরে এরকমভাবে এই কেভগুলোর এরকম ফরমেশন তৈরি হয়েছে। এবার এই দিকে যেয়ে আমরা বাঁ দিকে যাব। তো এই দিক থেকে নিচে এসে জাস্ট ডান দিকে ঘুরে যেতে হবে। ঘুরেই এই যে সেই মাউ, এটা হচ্ছে স্পট নাম্বার 3।
ঠিক আছে, এখানে টোটাল 11টা স্পট আছে যেটা আমাকে বললো। আমরা উপর থেকেই আসলাম, জাস্ট ওই যে ওখানে উপরে যে পাথরটা ছিল ওই টিকিট কাউন্টার ওখানে, ওইখান থেকেই আসলাম। বর্ষার সময় জল অনেকটাই বেশি থাকে, এখন জল অনেকটাই কমে গেছে। এটা হচ্ছে স্পট নাম্বার 4, এর নিচেই আছে দেখুন, একদম পাশে, এর নিচ দিয়ে চলে যেতে হবে স্পট নাম্বার 4। একটু ফলসের সামনে যাই, তারপরে এদিকে স্পট নাম্বার 4-এ যাবো। এটা হচ্ছে ফলসটা, বেশ দুর্দান্ত লাগছে। আর একটু জল থাকলে আরও সুন্দর লাগতো, কিন্তু এটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। এই যে স্পট নাম্বার 3, এখান থেকে এবার চলে আসতে হবে স্পট নাম্বার 4। এই যে উপরে নাম লেখা রয়েছে কা ক্রেম বা দাং তাই মাই, এগুলো জেনারেলি খাসি ভাষাতেই লেখা, হয়তো আমার উচ্চারণটা খুব ভালো হচ্ছে না। এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে, এই কেপগুলো কীভাবে তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে। এই জায়গাটা আবার পিছল, এখানে সিঁড়ি দিয়ে নামতে হবে। এই দেখুন পাথরের গায়ের থেকে সব জল পড়ছে। ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, উপরটায় গরম লাগছিল, এখানটা আবার ঠান্ডা লাগছে। মাথা বাঁচিয়ে খুব সাবধানে এখান থেকে যেতে হবে। এখানে খুবই ছোট প্যাসেজ, মাথা তোলাই যাচ্ছে না, জল তুলছে। এইখানটায় যে আবার একটু বড় হলো। এখানে সব জায়গা থেকে টুপ টিপ টিপ করে জল পড়ছে। ওই যে ওইখানে সামনে যে ওইদিকে চলে যেতে হবে, এখানটাকে যে ওই যে ওখানে আলো দেখা যাচ্ছে। এই দিক দিয়ে ঢুকে যাচ্ছি কেপগুলোর মধ্যে, আমরা আলোটাকে ফলো করতে করতে যাচ্ছি। এগুলো প্রাকৃতিক গুহা, একদম হাজার হাজার বছর ধরে এইভাবে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। বেশ কিছু জায়গা উঁচু নিচু আছে, এক জায়গায় মাথায় আমি ঠক্কর খেয়েও গেছি, বুঝতে পারিনি, জায়গাটা একটু অন্ধকার ছিল। এই যে এখানে ছাপের উপরে আলো দেখা যাচ্ছে, এখান থেকে উপরে চলে যেতে হবে। গুহার বাইরে বেরোচ্ছি এবার, বেশ মজা হচ্ছে, কিন্তু বেশ অ্যাডভেঞ্চার একটা ব্যাপার হচ্ছে। মানে ভাবছি এখানে হাজার হাজার বছর আগে যারা থাকতো, কেমনভাবে থাকতো, গুহায় কেমন জীবনযাপন ছিল, এসব জায়গায় আসলে সেটা কিছুটা ফিল করা যায়। তো এখানেই বোট স্পট নাম্বার 5, এইদিকে এবার চলে যাব। এটা একটা ওয়াটারফল, রুট ওয়াটারফল। তো এবার হাঁটতে শুরু করলাম আবার এইদিকে, রুট ওয়াটারফল স্পট নাম্বার 5। এখানে একটা জিনিস ভালো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে অ্যারো দিয়ে দিয়ে মার্কিং করা রয়েছে। মানে আপনার কোনো জায়গাটা অনেক বিশাল, কিন্তু গাইড ছাড়াই বা কোনো লোক ছাড়াই বা অ্যাসিস্ট্যান্স ছাড়াই আপনি নিজে ঘুরতে পারবেন, শুধু অ্যারোগুলোকে ফলো করে যেতে হবে। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে রুট ওয়াটারফল। রুট ওয়াটারফল বলার কারণটা এবার বুঝতে পারলাম, গাছের শিকড় বেয়ে জল পড়ছে। দেখুন গাছের শিকড় নিচে চলে এসছে, ওখান থেকে জলগুলো পড়ছে। খুব একটা নেই, কিন্তু ভালোই লাগছে দেখতে, এই জন্য এর নাম হচ্ছে রুট ওয়াটারফল। এবার যাচ্ছি স্পট নাম্বার 6, এটাও একটা ওয়াটারফল। এর সামনেই চলে এসছে ভিউ পয়েন্টটা। এটাও একটা ওয়াটারফল, এটা বেশ অনেকটা উঁচুর থেকে পড়ছে। আর একটু সামনে যাব, এইটাও একটা ওয়াটারফল, এটা বেশ উপর থেকেই পড়ছে, এই যেখান থেকে পড়ে একদম নিচে যাচ্ছে। এই এরিয়া সব থেকে টলেস্ট ওয়াটারফল এটা। ওয়াটারফলটার পেছনেই চলে এসেছি আমরা পুরো, এই যে এখান থেকে জল পড়ছে, একদম পেছনেই ঢুকে গেছি। এই দেখুন একদম জলের পেছনে, সামনে জল, নিচটায় নামা যায়। এইদিকে একটা সিঁড়ি আছে, এই যে এখানে সিঁড়িটা আছে, এখান থেকে নিচে নামা যায়। আমার গায়ে জল পড়ছে। এটা ওয়াটারফল নাম্বার 7, মানে স্পট নাম্বার 7, এটা একটা ওয়াটারফল। আর বলতে বলতে আমরা চলে এসেছি নেক্সট পয়েন্টে, স্পট নাম্বার 7, এই ওয়াটারফলটা।
জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, সব জায়গায় যেরকম দেখেছি এরকমই। এই শীতের সময় আসলে বা এই নভেম্বর মাসে বা ডিসেম্বরে আসলে জল কম পাওয়া যায়, কিন্তু জল কিন্তু খুব ক্লিয়ার পাওয়া যায়। এই হচ্ছে ওয়াটারফলটা, দেখুন অনেক লোক ওই নিচে অবধি চলে গেছে, সিঁড়ি করা রয়েছে, একদম নিচে চলে যেতে পারেন। পয়েন্ট নাম্বার 7-এর ওখানে ওয়াশরুম আছে, টয়লেট আছে, আপনারা করে নিতে পারেন। এবার যাচ্ছি স্পট নাম্বার 8-এর দিকে। এই পয়েন্ট নাম্বার 8টাকে বলে বেবি ইন মাদার জুম্ব। মায়ের গর্ভে যেমন শিশু থাকে, পাথরের গায়ে একটা ন্যাচারাল কার্ভিং এরকম তৈরি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে দাবাই, এটা হচ্ছে স্পট নাম্বার 9 ও 10। এই 9 আর 10, 9 হচ্ছে ব্যাম্বু ব্রিজ, আর তারপরে মেডিসিনাল ওয়াটার দাবাই যেটাকে বলছে। তার আগে এখানে একটা ভিউ, সোজা যেটা দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটা, ওটা হচ্ছে বাংলাদেশ। যেই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম ল্যান্ডটা অনেকটাই দূরে আছে। তো ব্যাম্বু ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাবো এখন। এটা আমি একটা ছবিতে দেখেছিলাম, বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে এই স্পটটা। ফলসগুলো তো সুন্দর আছেই, কিন্তু এই জঙ্গলের মধ্যে এই ক্যানোপি ওয়াকটা, এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তো এই ব্যাম্বু ব্রিজ বা ক্যানোপি ওয়াক প্রায় শেষের দিকেই, বেশিটা ডিস্টেন্স না, হার্ডলি 20 মিটার কি 30 মিটার মতো হবে। এই যে হচ্ছে দাবাই মেডিসিনাল ওয়াটার। এখানে যে জলটা পড়ছে এতে বলা হয়, এই যে এখানে যে জলটা, এটাই বলা হয় যে ঔষধি গুণ আছে। এই জলটা যদি বিশ্বাসের সাথে নিয়মিত খাওয়া যায়, এই জলে অনেক রোগ ঠিক হয়ে যেতে পারে। এখানে আমি একটু জল খাবো অল্প, আর এখানে কিছু ইনফরমেশান। এবার আমরা ফিরছি। তো এই জলের যে গুণটা, এটা এখানকার যে বয়স্ক লোকালস তাদের এই বিশ্বাস, তারাই বলে, আর ওই বোর্ডেও সেটাই লেখা রয়েছে। এটা আমি বলছি না, বা এটার কিন্তু কোনো সায়েন্টিফিক প্রমাণ বা কিছু নেই। হচ্ছে স্পট নাম্বার 11, হার্ট শেপড রক। এই পাথরটার শেপ অনেকটা হার্টের মতো। আচ্ছা, হার্ট শেপড রক, এই যে দেখুন মানুষের হার্টের মতো পুরো শেপ। গার্ডেন অফ কেভস দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটা আমরা খুব তাড়াতাড়ি ঘুরেছি, 1 ঘন্টা মতো সময় লেগেছে, কিন্তু এই জায়গাটা যদি আপনি ঠিক করে ঘুরতে যান, আস্তে আস্তে সময় নিয়ে একটু ঘোরেন, 2 ঘন্টা মতো লাগতে পারে। এখন যে ফলসটা এলাম, এটা হচ্ছে ওয়াকাবা ফলস। 30 টাকা করে টিকিট নিল, বলল জল মিডিয়াম আছে, একটু নিচের দিকে যেতে হয়, এটা খুব সাবধানে নামতে হচ্ছে। আর এই হচ্ছে প্রথম একটা ছোট্ট ফলস। দেখে যতটা সোজা মনে হয়েছিল অতটা না, বেশ অনেক নিচেই নামতে হচ্ছে। নেমে তো যাচ্ছে, কিন্তু ওঠার সময় বেশ কষ্ট হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ওয়াকাবা ফলস। দেখুন জল ভালোই আছে, ওখানে একটা ব্রিজ আছে, ওই অবধি যাবো আমরা, ওখান থেকে উপর থেকে দেখা যায়। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এই দেখুন এখানে এই রাস্তা মতো করা আছে, এসে এখানে একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে, এখানে দাঁড়ালে এই ফলসের একদম সামনে দিয়ে দেখা যায়, ফ্রন্টের দিয়ে পুরো। এই যে ওয়াকাবা ফলসের এই স্টার্টিংয়ের দিকটা, এই দেখুন এখান থেকে নদী চলে আসছে, এসে এই যে এখান থেকে ওয়াকাবা ফলসটা নিচে চলে যাচ্ছে, একদম সামনে অবধি যাওয়া চাই, ওখানেই যাব। এই যে এখান থেকে ওয়াটার সোর্সটা এখান থেকেই আসছে। বর্ষার সময় আসলে এই জায়গা পুরো কিন্তু পুরো জল থাকবে। এখন নভেম্বর মাস বলে জল শুকিয়ে গেছে। এই দেখুন জল এখানে এসে এই যে নিচ থেকে চলে গেল। আর একটু ভালো করে দেখাই, এই দেখুন জলে এখান থেকে নিচ থেকে পড়ছে জলটা, পুরো ঠান্ডা জল, একদম বিশাল ঠান্ডা। ওইদিকের ইয়েটা সোর্সটা বেশি বড়, ওদিকটায় যাই একটু। এই যে
এই দেখুন জল পড়ছে। আর একটু সামনে যাই, কিন্তু এখানে কিন্তু খুব সাবধান, বাচ্চা টাচ্চা থাকলে কিন্তু খুবই সাবধানে হ্যান্ডেল করতে হবে, কারণ এইসব গ্যাপে যদি পড়ে যায় খুব বিপজ্জনক। এই হচ্ছে ওয়াকাওয়া ফলসের একদম স্টার্টিং পয়েন্ট। এই এখান থেকে যে ফলস নিচে এই যে পড়ে যাচ্ছে, ঠান্ডা বিশাল জল। এই যে এখান থেকে এই জলের সোর্সটা চলে আসছে। বর্ষার সময় আসলে কিন্তু এরকম এত দূর আসা যাবে না আমার মনে হয়। এই সব জল খুব থাকবে, প্রচণ্ড জল থাকবে এসব জায়গায়। বর্ষার সময় কিন্তু এসব জায়গায় পুরো ভরে থাকবে। ওখানটা দাঁড়িয়ে দেখতে হবে। এই যে উপরে আমরা চলে আসলাম এখানে, যেখান দিয়ে হ্যাঁ, কিন্তু জুতো পরে আসা যাবে না, কিন্তু খালি পায়ে আপনি আসতেই পারেন। কিছুক্ষণ আগে ওখান থেকে ফ্রন্ট ভিউটা দেখছিলাম। আর এখানে একটা পয়েন্ট করা রয়েছে যেখান থেকে এই জলের আরও একটু কাছে আসা যায়, মানে সামনের দিক দিয়ে দেখা যায় আর একটু কাছে। হাওয়া দিচ্ছে, জলের ছাট আসছে, পুরো এতটাই কাছে আছি। দেখুন এখানে ভিজে ভিজেও গেছে। এইদিকে ডাস্টবিন রাখা আছে, যদি কিছু খান এখানে ফেলে দিতে পারেন। ওইদিকে একটা সিঁড়ি করা রয়েছে, ওইটা নতুন তৈরি হচ্ছে একদম ফলসের, মানে এই যে যেই জায়গাটা, এই যে ফলসের একদম যে নিচটা সামনেটা, এইখানে যাওয়া যায়, কিন্তু ওটা এখনও খোলেনি, ওটা বন্ধই রয়েছে। ওটা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, বেশ অনেকটাই হয়ে গেছে। এখন যেখানে এলাম এটা হচ্ছে বাংলাদেশ ভিউ পয়েন্ট। এই যে সোজা যে জায়গায় যাচ্ছে, এই যে ওয়েটল্যান্ডগুলো, এগুলো হচ্ছে বাংলাদেশ। ওই দেখুন ওখানে দেখা যাচ্ছে। এবার এখন যে ফলসটা এলাম এটা হচ্ছে কেনডেম ফলস। 305 মিটার হাইট এই ফলসটার, একদম রাস্তার ধারেই, কোনো হাঁটাহাঁটি কিছু নেই। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে পাশেই ফলসটা। জল এখন শুকিয়ে গেছে, কিন্তু জল থাকলে এটা মেঘালয়ের ওয়ান অফ দ্য টলেস্ট ফল হবে। তো এই হচ্ছে কেনডেম ফলস। এখানে আপনি 20 টাকা টিকিট কেটে একদম সামনে অবধি চলে যেতে পারেন। এটা হচ্ছে ইন্ডিয়ার 7th হাইয়েস্ট ওয়াটারফল, 305 মিটার এর হাইট। এরপর আমরা এলাম থাংকারাং পার্ক। পার্কটায় তেমন কিছু নেই, জাস্ট সাজানো গোছানো একটা পার্ক, বসে কিছুটা সময় কাটানো যেতে পারে। যদি টাইম কম থাকে আপনি স্কিপ করতে পারেন। একটাই জায়গা আছে যেটাকে বলে কেনডেম ফলস ভিউ পয়েন্ট এই পার্কের ভেতরে। আগের যে ফলসটা দেখলাম দূর থেকে সেই ফলসটা দেখা যায়, সাথে বাংলাদেশের একটা ভিউ। এখন আসলাম 7 সিস্টার ফলসে। জল একদমই শুকিয়ে গেছে, 3টে ফলস দেখা যাচ্ছে। ওই যে ওখানে একটা, এই এখানে একটা, এই তার পাশে একটা, তার পাশে একটা, 3টে ফলস দেখা যাচ্ছে। খুব সরু, খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। একমাত্র বর্ষাকালেই এই ফলসটা অ্যাক্টিভ হয়, 7টা ফলস বোঝা যায়, একদম ঘোর বর্ষাকাল যখন থাকে। যে উপরে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানটা, এই জায়গাটা হচ্ছে ইকো পার্ক। এখান থেকেই ফলসটা শুরু হয়, ওখানে গেলে ফলসটা দেখা যায়। এরপর এলাম মস মাই কেভস। এখানে 20 টাকা টিকিট পার হেড, সাথে 30 টাকা পার্কিং চার্জ। চলে এলাম এবার মস মাই কেভসে। কিছুটা সিঁড়ি দিয়ে উপরে উঠেই কেভটা পড়বে। এখানে প্রচুর টুরিস্ট আছে, খুবই পপুলার স্পট এই লোকেশানে। ঘর ভেতরে লাইট দেওয়া রয়েছে, ভেতরটা পুরো অন্ধকার, ওই গেটের মুখেই লাইট শুধু পড়ছে। এগুলো সব লাইমস্টোন কেভ। দেখুন পাথরের স্ট্রাকচারগুলো, কয়েক হাজার বছর ধরে এরকম এই ফর্মেশন তৈরি হয়েছে। এই জায়গাটা দেখুন কি ছোট, এখানে তো গলবো কি, গলাটা খুব চাপের ব্যাপার। ওরে বাপরে বাপ, তো আটকে যাচ্ছি। এখানে জায়গাটা বন্ধ, আবার এইখান দিয়ে নিচে নামতে হবে। ধরে ধরে আসো।
এখানটা একটু পিছল আছে, দেখুন জায়গা কি সরু, মানে রীতিমতো বসে বসে নামতে হচ্ছে। বাপরে বাপ, এখানে আবার পাহাড়ের গায়ে দিয়ে চুপচুপ করে জল পড়ছে। এখানেও পুরো বসেই নামতে হবে। সামনে একটা ছোট্ট ব্রিজ মতো করা রয়েছে, এখানে মাথা ওঠানোই যাবে না। এই জায়গাটা এসে আবার একটু ওপেন হলো। এই জায়গাটা দেখুন, এইখান থেকে এরমভাবে বেরিয়ে এরমভাবে ঢুকতে হবে। এই তো অবশেষে মসমাই কেপ দিয়ে বেরোলাম। এই দেখুন এখানে একটা ছোট্ট গর্ত, ওইখান থেকে বেরোতে হচ্ছে। কেপ দিয়ে বেরোলে একদম ডান দিক থেকে আরেকটা সিঁড়ি উপরে চলে যায়। এইখানে আরেকটা কেব আছে, কিন্তু এই কেপটা ওই কেবের থেকেও ন্যারো আর টাফ। এটা আমাদের একজন এখানে স্থানীয় লোক ছিল, সেই বলল এটা একমাত্র যারা খুব অ্যাডভেঞ্চারাস আর এক্সপ্লোরার তাদের জন্যই। এই দেখুন কেবের এন্ট্রেন্সটা শুরু হচ্ছে এখান থেকে। প্রবলেমটা এখানে হয়ে যাবে যে এইখানটাতে এবার প্রবলেম, এর মধ্যে কোনো লাইট নেই। আপনাকে টর্চের আলোয় বা মোবাইলের আলোতে এক্সপ্লোর করে দেখতে হবে। আমি সামনেটা অবধি যাচ্ছি, দেখাচ্ছি কেপটা, কিন্তু কেপটা বেশ ভালো। আপনি এই অবধি আসতে নিশ্চয়ই পারবেন। এই দেখুন মোবাইলের আলো দিয়ে আমি দেখাচ্ছি। আর এই হচ্ছে এন্ট্রেন্সটা, এই যে এখান থেকে ঢুকে যেতে হবে, এই যে এন্ট্রেন্স। জেনারেলি এগুলো যারা করে তাদের কাছে আলাদা টুপি হেলমেট টাইপের থাকে, সের মধ্যে আলো লাগানো থাকে, সেগুলো দিয়ে এগুলো এক্সপ্লোর করা যায়। আমাদের কাছে ওরকম কিছু নেই। আরেকটা রাস্তা এদিকে আছে, এদিক দিয়ে ঢুকে যাচ্ছে। প্রথম দিকটায় সূর্যের আলো ঢুকছে, তো অসুবিধা হবে না। এটাও একটুখানি ঢুকে দেখবো। ওই যে যেখানে এন্ট্রেন্সটা দেখালাম ওর পাশেই এই কেপটা, আবার এটাও আরেকটা কেপ, একই পাথরেই, মানে একই পাহাড়ের উপরেই দুটো এন্ট্রেন্স। এদিকে রেস্টুরেন্ট, খাসি ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা। ওইদিকে ওয়াশরুমও আছে। এরপর এলাম ইকো পার্ক, যেটা সেভেন সিস্টার ফলসের উপরের দিকটা বা স্টার্টিং পয়েন্ট বলতে পারেন। 20 টাকা টিকিট প্লাস 30 টাকা পার্কিং। এখানে মোটামুটি সব স্পটেই 30 টাকা থেকে 50 টাকা পার্কিং। এখানে অনেকেই দূরবীন দিয়ে দেখছে, দূরে বাংলাদেশ দেখা যায়। এই সেভেন সিস্টার ফলস বর্ষাকালে এলে সব থেকে ভালো দেখা যাবে, বাকি সময় এটা শুকিয়ে যায়, তেমন কিছু দেখার থাকে না। বর্ষাকাল ছাড়া এই পার্কে এসে তেমন কিছু লাভ নেই। আমরা যেই জায়গাটা এলাম এটা হচ্ছে নৌকালিকায় ফলস টপ ভিউ। নৌকালিকায় ফলসের দুই জায়গা দিয়ে দেখা যায়। এই দেখুন এখানে অ্যারো দেওয়া রয়েছে, দুই জায়গা দিয়ে দেখা যায়। এক হচ্ছে আপনি দূর থেকে দাঁড়িয়ে একটা ভিউ দেখতে পাবেন, কিন্তু আমরা একটু ট্রেকিং করে যাব, ওখান থেকে গেলে একদম নৌকালিকায় ফলসের উপরের দিকটা দেখা যায়। এই রাস্তা দিয়ে আমরা নামছি, পুরোপুরি অফ রোডিং এটা। এখানে যদি কারো হাঁটুর সমস্যা থাকে বা বয়স্ক লোক, আমি সাজেস্ট করব যেন না আসে। এটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু প্রপার সিঁড়ি বা রাস্তা বানানো নেই, একদম অফ রোড, পুরো পাথর ভেঙে ভেঙে একটা স্টেপ তৈরি রয়েছে, সেখান দিয়েই নামতে হচ্ছে। রাস্তার অবস্থা, এখানে কাঠের এরকম সিঁড়ির মতো বানানো রয়েছে, এটা কিন্তু পাকা সিঁড়ি না, খুব রিস্কে এখানে নামতে হবে, সবার জন্য এই জায়গাটা রেকমেন্ডেড না। মোটামুটি 10 মিনিট মতো 15 মিনিট মতো হয়েছে নেমেছি, একদম অফ রোড। ওখান থেকে নামলাম, এই যে হচ্ছে রাস্তা,
এখান থেকে নেমে এই যে এরকম সব রাস্তা, পাথরের রাস্তা দিয়ে এই যে এখান থেকে এই এরকম নেমে যেতে হচ্ছে। মোটামুটি 20 মিনিট বেশি হয়ে গেছে, 25 মিনিট প্রায় হয়ে গেছে আমরা নামছি। এখানকার লোকেরা খুব ইজিলি নেমে যাচ্ছে, ওদের অভ্যাস আছে হয়তো, কিন্তু আমাদের নামতে খুবই কষ্ট হচ্ছে। পুরোপুরি অফরোডিং, একদম পাথরের রাস্তা, কিছু কিছু জায়গায় খুবই ডেঞ্জারাস। যেমনি এইটা দেখুন, এই জায়গাটা একদম ঢাল নেমে গেছে, খুব ধরে 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 আস্তে আস্তে নামতে হচ্ছে। এই যে পুরো আস্তে আস্তে নামতে হচ্ছে এই দিকটায়, নেমে এই যে এখান থেকে একদম আবার এই যে নিচে চলে যাচ্ছে। ওই যে ওখানে দেখা যাচ্ছে ওই জায়গাটা অবধি যেতে হবে, তারপরে আবার উপরের দিকে একটু হতে উঠতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে নৌকালিকাই ফলসের টপ ভিউ। এখান থেকেই ফলসটা শুরু হয়, এই যে এখান থেকে পড়ে যাচ্ছে জলটা, এই যে নিচে একদম এখান থেকে আসছে, এসে এই যে জলটা এখানে নিচে চলে যাচ্ছে, সামনে যে আরেকবার ওটা নিচে পড়বে, ওইখানে হচ্ছে নৌকালিকাই ফলসের উপর দিকটা। আমরা পাহাড়ের সরু ঢাল দিয়ে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা একদমই অফরোড, সবার জন্য রেকমেন্ডেড না। পায়ের সমস্যা থাকলে বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে এই জায়গাটা আমি রেকমেন্ড করব না। নিচে আসতে প্রায় 30 থেকে 40 মিনিট মতো লাগে, উঠতে আরও বেশি সময় আর অনেক বেশি কষ্ট। আমার পেছনেই নৌকালিকাই ফলসের টপ ভিউ। এটা এই ফলসটার নিচে যে সরু হয়ে পড়ে, যেটা লোক যায় ভিউ পয়েন্ট। ফলস টপ ভিউ আসতে প্রায় 35 থেকে 40 মিনিট ট্রেকিং করে আসতে হয়েছে, একদম অফ রোড। এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে নৌকালিকাই ফলস ভিউ পয়েন্ট বলে এটাকে, বেশিরভাগ লোক এদিকেই আসে। ওইখানে যেখানে গেছিলাম ওখানে ট্রেকটা শুরু হচ্ছে, ওই ফলসটা এসে এখান দিয়ে উপর থেকে নিচে পড়ে। সাইডে অনেক দোকান আছে, 50 টাকা করে এন্ট্রি ফি নিল। এখানে লেখা রয়েছে আই লাভ সোরা, চেরাপুঞ্জি। এখানে বিভিন্ন আইটেমের দোকান। আগের বার যখন এসেছিলাম এগুলো কিচ্ছু ছিল না, এখানে প্রচুর দোকানপাট হয়ে গেছে এখন। যেটা আমরা উপরে স্টার্টিং পয়েন্ট দেখলাম, এবার সেটারই ফলটা দেখব। এই হচ্ছে সামনে এই যে নৌকালিকাই ফলস। আমরা এই যে এইখানটায় ছিলাম, এই দিকটায় কিছুটা হেঁটে এসে এই অবধিও আসা যায়। ওই যে আমরা যেখানে গেছিলাম এই অবধিও আসা যায়, কিন্তু আমার জুতো পরে আসা যাবে না, ওখানে জল আছে, জলের মধ্যে দিয়ে আসতে হবে। নৌকালিকাই মানে হচ্ছে, কালিকাই একটা মেয়ের নাম ছিল, লোকাল মেয়ে। নৌ মানে হচ্ছে জাম্প, এখান থেকে সে লাফিয়ে আত্মহত্যা করেছিল, তার নামে এই ফলসটা। অপোজিটেই অনেক দোকান, কিছু খেতে চাইলে খেতে পারেন, কিছু কিনতে চাইলে কিনতে পারেন, গিফট আইটেম। এখানে 50 টাকা আমার জাস্টিফাইড মনে হলো না পার হেড। খাবার দাবার, গিফট আইটেম, মশলাপাতি, ফল সব কিছু। এই হচ্ছে গেট, এটা হচ্ছে টিকিট কাউন্টার, সামনেই পার্কিং। এরপর এলাম আরভা কেভস। অনেক বেলা পড়ে গেছে, 5:30টায় বন্ধ হয়ে যায়। আমরা প্রায় বন্ধ হওয়ার টাইমেই ঢুকেছিলাম। গেট থেকে 30 মিটার মতো হেঁটে কেভের মুখ। একটু আলো থাকলে আশেপাশে পরিবেশটা ভালো দেখা যেত। নৌকালিকাই ফলসে বেশি টাইম লেগে গেল, তাই এটা একটু লেট হয়ে গেল। এই কেভটা বিখ্যাত ফসিলসের জন্য, যেটা গাইড নিয়ে এক্সপ্লোর করা যেতে পারে। এটা হচ্ছে কেভের ভেতরে। কেভের ভেতরে আলো দেওয়া রয়েছে। এখানে একটা রাস্তা আছে উপরের দিকে ওঠার। এই যে এখানে হামাগুড়ি দিয়ে ভেতরে যেতে হবে। এখন সময় নেই, আর ভেতরে কোনো আলোও নেই, এইটা আমি আর যাচ্ছি না। যারা অ্যাডভেঞ্চার প্রিয় আছেন তারা এক্সপ্লোর করতে পারেন চাইলে, কিন্তু ভেতরে আলো নিয়ে ঢুকতে হবে। এই দিক দিয়ে সাইড দিয়ে জল, কোনো জায়গা থেকে জল ঢুকছে, আর এই সাইড দিয়ে যে বয়ে চলে যাচ্ছে জলটা কেভের বাইরে। কেভের ফরমেশনটা দেখুন। নো এন্ট্রি। এখানে আরও জল। এইদিকে আরেকটা কেভ, অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আমরা এই জলের এই রাস্তাটা দিয়েই যাব। এই একদম জল দেখুন, জল বয়ে যাচ্ছে পুরো। এর ভেতরে অনেক জায়গায় ফসিলস আছে, কিন্তু সেই ফসিলস দেখতে গেলে
আপনাকে এখানে গাইড নিয়ে আসতে হবে। এখানে পা প্রচণ্ড স্লিপ করছে। এই দেখুন এখানে পুরো জল বয়ে যাচ্ছে, দেখুন এই জলের মধ্যে দিয়ে হেঁটে আসলাম। এখানে আবার পা নিচু করে যেতে হবে, এখানে মাথা নিচু করে হাঁটতে হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম এখানে অনেক ফসিলস আছে, অনেক পুরনো জন্তু জানোয়ারের ফসিলস আছে, কিন্তু তার জন্য গাইড নিয়ে আসতে হবে। আচ্ছা, এইগুলোই হচ্ছে ফসিলস যেটা বললো। অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে দেখুন এগুলো হচ্ছে ফসিলস, কিন্তু এগুলো কিসের সেজন্যে একটুখানি গাইড। এই আরবা ক্যাবে কিন্তু গাইড পাওয়া যায়, কিন্তু যেহেতু এখন বন্ধের সময় গাইড অ্যাভেলেবেল নেই। এখানে গাইডের কিন্তু কোনো ফিক্সড চার্জেস নেই, আপনি গাইড নিয়ে আসবেন, এবার আপনার খুশি হয় আপনি যেটা দেবেন। এই 100 টাকাও দিতে পারেন, 200 টাকাও দিতে পারেন, আপনার ব্যাপার। আবার 500 টাকাও দিতে পারেন। আমার যেগুলো মনে হয় এগুলোই হচ্ছে ফসিলস, কিন্তু আমি ভেরি শিওর না। এগুলো হতে পারে। এই যে এইগুলো হচ্ছে ফসিলস, এই যে এগুলো হচ্ছে ফসিলস, এই যে এই দেখুন, কিন্তু কিসের বা কি সেইটা আমার ঠিক আইডিয়া নেই। দেখুন এই কেপটা অ্যাকচুয়ালি অনেক লম্বা, কিন্তু 150 মিটার কি 100 মিটার মতো, 100 থেকে 150 মিটার মতো টুরিস্টদের জন্য খোলা আছে। দেখুন জায়গাটা কি ন্যারো, একজন কোনো রকম পাশ পেরিয়ে যেতে পারবে, দুজন যেতে পারবে না। এখানে আবার দুটো পাথর রয়েছে, এই দেখুন এর মাঝখান দিয়ে বেরোতে হবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।